সেট রিলেশন ফাংশনের সেট আর রিলেশন আমরা কিছু এমসিকিউ করেছি আগের ভিডিওগুলোতে। আজকে ফাংশন সম্পর্কে জানবো এবং কিছু স্পেশাল টাইপের ফাংশন, মডুলাস ফাংশন, বক্স ফাংশন, ফ্র্যাকশনাল পার্ট ফাংশন, পিরিয়ডিক ফাংশন, যেটা মেন ইম্পর্টেন্ট পিরিয়ডিক ফাংশন। এটা ডব্লিউবিজির ফেভারিট জায়গা, এখান থেকে প্রচুর কোয়েশ্চেন আছে, প্রচুর। তোমাদের অলরেডি ডব্লিউবিজির ডেট অ্যানাউন্স হয়ে গেছে 24 মে। এটা অলরেডি মার্চ চলছে, এপ্রিল মে, অনেক সময় পাচ্ছে। এই সময়ের মধ্যে আমরা টোটালি সিলেবাসটা কমপ্লিট তো করে দেবো। যেই মেন আর ডব্লিউবিজি যত রকম প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন আছে, যত টাইপের হতে পারে এবং থিওরিটিক্যাল কিছু দিক যেগুলো ইম্পর্ট্যান্ট, সেই সব কিছু। তো আজকে আমরা মেনলি মডুলাস ফাংশন, বক্স ফাংশন আর ফ্র্যাকশনাল পার্ট ফাংশন, পিরিয়ডিক ফাংশন, এগুলো সম্পর্কে জানবো। পিরিয়ডিক ফাংশনটা খুব ইম্পর্ট্যান্ট, এখান থেকে কোয়েশ্চেন আমাদের ডব্লিউবিজিতে কিন্তু আসে, ঠিক আছে। শুরু করা যাক। মডুলাস ফাংশন, মডুলাস ফাংশনকে আমরা অ্যাবসলিউট ভ্যালু ফাংশনও বলি। অ্যাবসলিউট এই ফাংশনটা হচ্ছে একটা টাইপের মেশিন, ঠিক আছে, যেখানে আমরা কিছু ইনপুট দিই এবং সেই অ্যাকর্ডিং আউটপুট আসে। এই মেশিনটা হচ্ছে, এখানে আমরা ফাংশনটা ডিফাইন এমনভাবে করেছি যে এখান থেকে আমরা যেই রিয়েল নাম্বার প্রবেশ করাবো, আউটপুটটা সবসময় পজিটিভ হয়ে আসবে, ঠিক আছে, পজিটিভ হয়ে আসবে। সেভাবে ফাংশনটা আমরা ডিফাইন করেছি। দেখো, ফাংশনের ডোমেন আর যে কোনো রিয়েল নাম্বার দেবো এবং সেখান থেকে যেইটা আমরা পাবো আউটপুট হিসাবে সেটা মড এক্স মানে পজিটিভ ভ্যালু। সেটা কীভাবে ডিফাইন সেটা আমরা এক্সপ্রেসিভলি দেখছি। দেখো, তাহলে একটা নাম্বার, যে কোনো একটা রিয়েল নাম্বারকে যদি পজিটিভ করতে চাই, রিয়েল নাম্বার দুটো কেস হতে পারে, হয় গ্রেটার দেন 0 বা ইকুয়াল টু 0 বা এক্স লেস দেন 0, এই দুটো কেসই হতে পারে। তো সেটা যদি আমি পজিটিভ চাই, যদি এক্স যদি অলরেডি গ্রেটার দেন 0 মানে পজিটিভ হয়, তাহলে তাহলে এই মেশিন থেকে যেটা বেরোবে সেটা এক্স ইটসেলফই বেরিয়ে যাবে, তাই না, আউটপুট যেটা হবে। কারণ আমরা পজিটিভ ভ্যালু চাইছি, যেটা দেবো সেটা পজিটিভ হয় যেন আসে। তো এক্স যদি পজিটিভ হয় তাহলে তো কোনো সমস্যা নেই, এক্স যদি পজিটিভ হয় তাহলে এক্সকে এক্স থেকে যাবে। কিন্তু এক্স যদি নেগেটিভ হয় তাহলে সেটাকে পজিটিভ করতে গেলে কী করতে হবে? নেগেটিভ পজিটিভ করতে গেলে তাকে একটা মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তো সেটাই আমরা করেছি, মাইনাস এক্স দিয়ে মাল্টিপ্লাই করেছি। তাহলে এখানে যদি এক্সাম্পল নেই আমরা, ধরো না 2 এর মডুলাস কত হবে? 2 যেহেতু ইটসেলফ পজিটিভ নাম্বার তাই কোনো সমস্যা নেই, 2ই হয়ে যাবে। কিন্তু -2 যদি বলি, তার মডুলাস কত হবে? -2 কিন্তু নেগেটিভ নাম্বার, ঠিক আছে, এক্স লেস দেন 0। এটাকে যদি আমি পজিটিভ করতে চাই তাহলে তার আগে আরেকটা মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তবেই মাইনাসে মাইনাস এটা প্লাস হয়ে পজিটিভ হবে। এখানে নেগেটিভ আছে মানে এটা ভাবো না যে এটা নেগেটিভ নাম্বার, এটা একটা পজিটিভ নাম্বার, কারণ এই এক্সটা নেগেটিভ, এখানে এক্সটা নেগেটিভ, এক্স লেস দেন 0। তার আগে আমি অলরেডি আরেকটা নেগেটিভ সাইন দিচ্ছি, তবে এটা পজিটিভ হলো। তাহলে মড এক্স ইটসেলফ একটা কেটার ইকুয়ালস টু 0 পজিটিভ ফাংশন, যার ডোমেন, যার রেঞ্জটা কী হবে? আর প্লাস মানে কি? সেই সমস্ত মানে সেই সমস্ত রিয়েল নাম্বার যারা পজিটিভ, আর তার সঙ্গে আমি 0টাকে ইনক্লুড করে দিচ্ছি, ইউনিয়ন 0টা করে দিচ্ছি, মানে গ্রেটার ইকুয়ালস টু 0 যত রিয়েল নাম্বার রয়েছে, ঠিক আছে। এই মড এক্সের গ্রাফ হয় এরকম, কারণ এক্স গ্রেটার দেন 0 ক্ষেত্রে ওয়াই ইকুয়াল টু কি? এক্স, ওয়াই ইকুয়াল টু এক্স লাইন মানে এটা, আর এক্স লেস দেন 0 হয়েছে মানে ওয়াই ইকুয়াল টু কত তখন? মাইনাস এক্স, এফ এক্সকে আমরা ওয়াই বলছি, ওয়াই ইকুয়াল টু মাইনাস এক্সের গ্রাফ এটা হয়, এই লাইনটা। তো এটা হচ্ছে মড এক্সের গ্রাফ। এই ফাংশনটা দেখো প্রতিটা পয়েন্টে কন্টিনিউতে কোনো সমস্যা নেই। যদি আমি গ্রাফিক্যালি দেখি, ডিসকন্টিনিউয়াস মানে গ্রাফটা কোথাও না কোথাও এরকম গ্রাফিক্যাল ওয়েতে বলছি, আমি ফর্মাল ডেফিনেশনে যাচ্ছি না, এবং কোথাও ব্রেক থাকবে, ডিসকন্টিনিউয়াস মানে এখানে কোথাও ব্রেক থাকছে না, দেয়ারফর এটা কন্টিনিউয়াস ফাংশন। কিন্তু এর ডিফারেন্সিবিলিটিতে সমস্যা আছে। এই যে কর্নার পয়েন্ট 0, এক্স ইকুয়াল টু 0 পয়েন্ট,
এখানে কিন্তু ফাংশনটা ডিফারেন্সিবল না। যখন আমরা ক্যালকুলাস করবো এগুলো ডিটেলস আলোচনা করবো, কিন্তু আমি তাও এখানে বলে রাখি, তোমরা যেহেতু অলরেডি এসব কোর্স করেছো নর্মাল 11-12-এ, তো ডিফারেন্সিয়েশন মানে ফর্মাল তো আমাদের একটা ডেফিনেশন লিমিটিং দিয়ে সেটা দিয়ে যেতে পারো। আর যদি জিওমেট্রিক্যালি বলি, জিওমেট্রিক্যালি বলতে গেলে বোঝায় যে ট্যানজেন্টের স্লোপ কোনো পয়েন্টের ডিফারেন্সিয়েশন মানে সেই সেই সেখানে যে ট্যানজেন্ট আমরা ড্র করি তার যে স্লোপ মানে ট্যান থিটা বেসিক্যালি। তো এইখানে দেখো এই পয়েন্টে আমরা একাধিক কিন্তু ট্যানজেন্ট ড্র করতে পারবো, দেয়ারফর পার্টিকুলার একটা ইউনিক ভ্যালু পাওয়া আমাদের পক্ষে সম্ভব না। সেই জন্য এই পয়েন্টগুলোতে এই ধরনের কর্নার পয়েন্ট যেখানে থাকবে সেখানে কিন্তু ফাংশন ডিফারেন্সিবল না, ঠিক আছে। তাহলে x=0 পয়েন্টে ফাংশনটা ডিফারেন্সিবল না, বাকি সমস্ত পয়েন্টে ডিফারেন্সিবল। আর বাকি প্রতিটা পয়েন্টে ফাংশন কিন্তু কন্টিনিউয়াস, ঠিক আছে। এখানে আমরা এটার মোট জেনারেল কেস ফাংশনে ডিফাইন করেছি। এইটা একটা পার্টিকুলার কেস, যদি আমরা এর জায়গায় 0 বসিয়ে দিই, এর জায়গায় 0 বসিয়ে দিলে কত x-0 মানে বেসিক্যালি mod x। মানে এটারই একটা পার্টিকুলার ফাংশন এটা। তো যদি মডের ভিতরে সামথিং x-2 বা x-3 বা x-4 এই ধরনের ভ্যালুস থাকে, সেটাকে আমি ইন জেনারেল এ ধরেছি, তখন ফাংশনের বিহেভিয়ার কীরকম হবে? একদম অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, এরকমই বিহেভ করবে। দেখো এইখানে আমার এই পুরোটাই এখন এক্স, পুরোটাই এক্স, তাহলে মড এক্সের ভ্যালু কী হয়? এক্স হবে, মানে পুরোটাই আমার এক্স, এক্স হবে যখন এক্সটা, এক্স মানে কি x-a গ্রেটার ইকুয়ালস টু 0। এটাকে যদি আমি ব্রেক করি কী হবে? এক্স গ্রেটার ইকুয়ালস টু। আবার মাইনাস অফ x-a হবে কখন? যদি x মাইনাস এটা লেস দেন 0, মানে x লেস দেন 0, এখানে x বলতে এটাই আমার পুরোটাই x, তাহলে এটাকে যদি ইমপ্লাই করবো কত? x লেস দেন a। তো এটা ক্যালকুলেশন করলেই মাইনাস যদি গরম করে এটা a মাইনাস এক্স হয়ে যাবে। তো সেটা আমরা এখানে লিখেছি যে x মাইনাস a হবে যখন x গ্রেটার ইকুয়ালস টু a, যেখানে a মাইনাস এক্স হবে যখন x লেস দেন a। তো এটার ক্ষেত্রে গ্রাফটা কীরকম হবে? এ পয়েন্টটা কিন্তু কর্নার পয়েন্ট এখানে এ হবে, ঠিক আছে। ওকে, সেম এখানেও এ পয়েন্টে একাধিক ট্যানজেন্ট ড্র করা যাবে, কারণ x=a পয়েন্টে ডিফারেন্সিবল না, x=a পয়েন্টে ডিফারেন্সিবল না, কিন্তু কন্টিনিউয়াস এভরিওয়্যার, সমস্ত পয়েন্টে কন্টিনিউয়াস ফাংশনটা। তাহলে f is continuous for all x but not differentiable only x=a পয়েন্টে। এগুলো লিমিটিং ডেফিনেশন যা আছে ডিফারেন্সিবিলিটি, সেটাতে আমরা চেক করতে পারি ইজিলি, বাট এটা গ্রাফিক্যালি ওয়েতে আমি বললাম, যখন ক্যালকুলাস আমরা দেখবো তখন একদম প্রপার ডেফিনেশন দেখবো, ঠিক আছে। তো এটা আপাতত মনে রাখো। আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যেটা আমরা সচরাচর ভুল করে থাকি, তোমাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় √9 কত, অনেক অ্যান্সার দেবে +-3, বাট দিস ইজ দ্য রং। কারণ ইন জেনারেল আমি বলে রাখি যে √of x² সমান হয় mod x, √of x² সমান হয় mod x। এখানে কিন্তু মড মানে কি? পজিটিভ ভ্যালুটা, অনলি পজিটিভ ভ্যালুটা নেব। তাহলে √9 কী হবে? এখানে -3 হবে না, কারণ আমরা কী বললাম? পজিটিভ ভ্যালুটা নেব। তাহলে যদি 9 বলি আমরা, কী হবে সেই ক্ষেত্রে? পজিটিভ ভ্যালুটা অনলি হবে 3 হবে, ঠিক আছে, অনলি পজিটিভ ভ্যালু হবে 3। √16 তার ভ্যালু 4, ঠিক আছে। আচ্ছা, তো এটা আমরা ইম্পর্টেন্ট খুবই, এটা বিভিন্ন জায়গায় ডিফারেন্সিবিলিটি টেকনিকের ক্ষেত্রে এটা কিন্তু ইউজ হবে। √of x² সমান mod x, এটা কিন্তু ভিভিআই মনে রাখবে এটা। আচ্ছা, এই মডুলাস ফাংশনের কিছু জিওমেট্রিক্যাল আমরা ব্যাপারটা দেখি, যে দুটো পয়েন্টের মডুলাস বলতে অ্যাকচুয়ালি কী বোঝায় বেসিক্যালি।
দেখো দুটো পয়েন্টে এক্স আর ওয়াই, দুটো পয়েন্টের মডুলাস মানে বেসিক্যালি তাদের মধ্যে ডিস্টেন্স। গ্রাফিক্যালি যদি বলি, এটা ধরো না কোনো একটা পয়েন্ট এক্স, এটা ওয়াই, তাদের মধ্যে মডুলাস করে আমরা তার ডিফারেন্স করছি, মানে মডুলাস নিয়ে আমরা ডিফারেন্স করছি, মানে বেসিক্যালি এই যে ডিস্টেন্সটা এক্স আর ওয়াইয়ের মধ্যে, এক্স আর ওয়াইয়ের মধ্যে এই যে ডিস্টেন্সটা, এইটা আমরা মেজার করছি মডুলাস অফ এক্স মাইনাস ওয়াই। যেহেতু ডিস্টেন্স পজিটিভ আর মডও পজিটিভ, সেখান থেকে আমরা ডিস্টেন্সটা পেয়ে যাব। এক্স বড় না ওয়াই বড় সেটা ডাজন্ট ম্যাটার, ঠিক আছে। তাহলে এক্স আর ওয়াইয়ের মধ্যে যদি আমরা ডিফারেন্স করে মডুলাস ভ্যালু নেই, সেটা বেসিক্যালি কি ইন্টারপ্রেট করছে জিওমেট্রিক্যালি, দ্য ডিস্টেন্স বিটুইন এক্স অ্যান্ড ওয়াই। এখানে কিছু ইম্পর্টেন্ট প্রপার্টি আছে মড এক্সের। ফার্স্ট প্রপার্টি কি বলেছে, মড এক্স গ্রেটার দেন এ, মড এক্স গ্রেটার দেন এ। ধরে নাও এটা আমার কোনো একটা পয়েন্ট এ, বা লেটস সাপোজ আমি এটা এর ভ্যালু 2 নিচ্ছি বাট, এবং বলছি মড এক্স গ্রেটার দেন 2। তাহলে এক্ষেত্রে এক্সের ভ্যালুটা কোন কোন ভ্যালুর জন্য মড এক্সটা গ্রেটার দেন 2 হবে। এক্স যদি 2-এর থেকে বড় হয়, এক্স যদি 2-এর থেকে বড় হয়, তাহলে এক্স অলরেডি পজিটিভ, তার মড নেওয়া মানে সেটাও পজিটিভ হবে এবং সেটাও 2-এর থেকেই বড় নাম্বার একটা হবে। কিন্তু এক্স যদি, এটা যদি আমি নাম্বার লাইনটা ড্র করি, এটা যদি 2 হয়, এটা যদি -2 হয়, এটা সামথিং 0। দেখো 2-এর থেকে যে কোনো বড় নাম্বার, এক্স যদি 2-এর থেকে বড় হয় মানে এই পাঁচটা হয়, তার মডিউলাস নাও, যেহেতু পজিটিভ, যেহেতু এদিকটা পজিটিভ, তার মডিউলাস নেওয়া মানে সেটা পজিটিভ নাম্বার ইটসেলফ, সেই নাম্বারটা দাঁড়াও ধরো 3, 2-এর থেকে বড় 3 নাম্বার, তার মডিউলাস মানে 3ই থাকবে এবং সেটা তো 2-এর থেকে বড়। তার মানে এই দিকটা স্যাটিসফাই করে যাচ্ছে। -2 থেকে 0-এর মধ্যে যে কোনো নাম্বার নাও, ধরে নিচ্ছি আমি 0 নিচ্ছি, 0, তাহলে মড অফ 0 মানে কত, 0, সেটা কি 2-এর থেকে বড়, স্যাটিসফাই করছে না। আচ্ছা -1.5 নাও, -1.5 এর মডুলাস কত, 1.5, 2-এর থেকে বড় না, সম্ভব নয়। এটা তখনই পসিবল হবে যদি নাম্বারটা -2-এর থেকে ছোট হয়, ঠিক আছে। -2-এর থেকে ছোট একটা ভ্যালু বলো, -3, -3 মডুলাস কিন্তু 3 হয়ে যাচ্ছে, সেটা কিন্তু 2-এর থেকে বড়। তাহলে যে কোনো একটা নাম্বারের থেকে পার্টিকুলারলি যদি আমি এ ধরি, আরবিটারি এ যা খুশি নাম্বার হতে পারে, সেক্ষেত্রে কিন্তু কি হবে, ফাংশন এক্সটা হয় এর থেকে বড় হবে আর এক্সটা -এর থেকে ছোট হবে, ঠিক আছে। তাহলে অপোজিট যদি আমি মড এক্সটা যদি আমি বলি লেস ইকুয়াল টু এ, তাহলে রিমেনিং পার্টটা মানে বাকি যেটা রয়ে গেল, এটা আমার এ, এটা -এ, এর থেকে বড় এর থেকে ছোট, এই পার্টটা হলো এটার জন্য যখন এই মড এক্সটা যখন গ্রেটার দেন এ। তবে মড এক্স যখন লেস ইকুয়াল টু এ কখন হচ্ছে, এই যে মাঝের যে রিমেনিং পার্টটা ছিল সেটার জন্যই একমাত্র মড এক্সটা লেস ইকুয়াল টু এ হবে, ঠিক আছে। তাহলে যখন মড এক্স লেস ইকুয়াল টু এ বা লেস দেন এ হোয়াট এভার, তখন -এ থেকে এর মধ্যে যে -এ থেকে যদি এখানে ইকুয়াল থাকে তাহলে এখানে ইকুয়াল হবে, -এ থেকে এর মধ্যে এক্স এর রেঞ্জ হবে, ঠিক আছে। এ অবভিয়াসলি এটা পজিটিভ রিয়েল নাম্বার, কারণ মড এক্স ইটসেলফ পজিটিভ, তার মড এক্সের থেকে এ বড়, তার মানে একে মাস্ট বি পজিটিভ হতে হবে না। যদি এক্স নেগেটিভ হয় তাহলে এক্স সেক্ষেত্রে একদম এমটি সেট হয়ে যাবে, কোনো এলিমেন্ট নাই। কোনোটা নেগেটিভ নাম্বারের থেকে তো আর মড এক্স ছোটো হতে পারে না, তাই না। তাহলে এখানে মাস্ট বি এটা একটা পজিটিভ রিয়েল নাম্বার। সেক্ষেত্রে কি হবে না, এক্সটা -এ থেকে এর মধ্যে বিলং করবে, ঠিক আছে। আর মডিউলাসের ক্ষেত্রে দুটো নাম্বারের প্রোডাক্ট করে মড নেওয়া যায়, আর আলাদা আলাদা করে মড নিয়ে প্রোডাক্ট করে দেওয়া বা গুণ করে দেওয়া সেম ব্যাপার, ঠিক আছে।
আরেকটা মডিউলাসের আমাদের যেটা ইম্পর্টেন্ট প্রপার্টি ট্রায়াঙ্গুলার ইনইকুয়ালিটি, যে দুটো নাম্বার দেখো গুণের ক্ষেত্রে একদম ইকুয়াল হয়ে যাচ্ছিলো, যে দুটো গুণ করে মডিউলাস নিয়ে নেওয়া ইকুয়াল টু আলাদা আলাদা করে মডিউলাস নিয়ে গুণ করা একদম সমান হয়ে যাচ্ছিলো। কিন্তু এই ক্ষেত্রে যদি আমি আলাদা আলাদা করে মডিউলাস নিয়ে যোগ করি বা আগে যোগ করে মডিউলাস নেই, তারা কিন্তু ইকুয়ালিটি হোল্ড করবে না, ঠিক আছে। ইন জেনারেল কখন ইকুয়ালিটি হোল্ড করবে, দুটাই পজিটিভ হতে হবে বা দুটাই নেগেটিভ হতে হবে, সেক্ষেত্রে ইকুয়ালিটি হোল্ড করে যাবে। কিন্তু আদারওয়াইজ যে কোনো যদি আমি একটা পজিটিভ একটা নেগেটিভ এরকম টাইপের কিছু সংখ্যা নেই, বা তার মানে কি যেটা সবার জন্য সত্য না সেটাকে আমরা ইন জেনারেল সত্য ধরবো না, ঠিক আছে। পার্টিকুলারলি যেখানে দুটোই পজিটিভ এক্স আর ওয়াই, যেখানে দুটোই নেগেটিভ এক্স আর ওয়াই, সেক্ষেত্রে হয়তো ইকুয়ালিটিটা হোল্ড করে যাবে। কিন্তু আমরা একটা পজিটিভ একটা নেগেটিভ নিলে তো ইকুয়ালিটি হোল্ড করবে না, সেক্ষেত্রে কিন্তু আমরা এটাকে ট্রু রেজাল্ট ধরতে পারি না সমস্ত এক্স ওয়াইয়ের জন্য, ঠিক আছে। তাহলে ইন জেনারেল যে কোনো দুটো রিয়েল নাম্বারের ক্ষেত্রে তাদের সাম করে মডুলাস নেওয়া যায়, যে ভ্যালুটা পাবো তার থেকে অলওয়েজ বড় হবে যদি দুটো আলাদা আলাদা করে মডুলাস নিয়ে আমরা যোগ করি। এই ক্ষেত্রে আমরা মডুলাসের জিওমেট্রিক মিনিং বলেছিলাম যে এক্স মাইনাস ওয়াই মানে এক্স আর ওয়াইয়ের মধ্যে ডিস্টেন্স। তো এখানে এক্স প্লাস ওয়াই মানে কিছু ওয়াই মানে মাইনাস জিরো, তাহলে এক্স প্লাস ওয়াইয়ের জিরোর সঙ্গে ডিস্টেন্স, আর এক্স মড এক্স মানে কত, এক্স মাইনাস জিরো, এক্সের জিরো থেকে ডিস্টেন্স আর ওয়াইয়ের জিরো থেকে ডিস্টেন্সে যদি আমরা যোগ করি, সেইটা অবভিয়াসলি এক্স প্লাস ওয়াই যে মাইনাস জিরো, জিরোর সঙ্গে যে এক্স প্লাস ওয়াইয়ের ডিস্টেন্স তার থেকে কিন্তু বড় হবে, ঠিক আছে। তবেই ট্রায়াঙ্গেল সম্ভব না, ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের খুব ইম্পর্টেন্ট একটা ইনইকুয়ালিটি। 5 নম্বর ইনইকুয়ালিটি, কিন্তু যখন এটা ডিফারেন্সের ক্ষেত্রে কিন্তু ইনইকুয়ালিটিটা উল্টা হয়ে যায়, ঠিক আছে। দুটোর ডিফারেন্স নিয়ে যেই ভ্যালুটা পাবো মডুলাস নিলে সেটা কিন্তু বড় হবে আলাদা আলাদা করে যদি মডুলাস নিয়ে আমরা ডিফারেন্স করি। তাহলে এই দুটোকে যদি আমরা কম্বাইন করি তাহলে আমরা এই ইনইকুয়ালিটিটা পেয়ে যাবো। দেখো এটার থেকে এটা বড়, আবার এটা থেকে কে বড়, মড এক্স প্লাস মড ওয়াই বড়, ঠিক আছে। এখানে বলে রাখি এখানে প্লাস হলেও সমস্যা নেই, মাইনাস হলেও সমস্যা নেই, দুটার থেকেই মড এক্স প্লাস মড ওয়াই বড় সবসময়, ঠিক আছে। তাই ওই দুটাকে আমরা এখানে কম্বাইন করেছি একসঙ্গে। তাহলে এইটার থেকে এইটা বড়, আর এটাও যা এখানে প্লাস থাক বা মাইনাস থাক কোনো সমস্যা নেই, তার থেকে সবসময় কি মড এক্স প্লাস মড ওয়াই বড়। তো তিনটাকে আমরা একসঙ্গে কম্বাইন করে এই ইনইকুয়ালিটি আমরা কিন্তু ফ্রিকোয়েন্টলি ইউজ করবো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বা ইনইকুয়ালিটি চ্যাপ্টার যখন আমরা কোশ্চেন করবো সেখানে ইউজ হবে, ঠিক আছে। তো এই ছিল বিস্তারিত মডিউলাসের ফাংশনের যাবতীয়। এবারে প্রবলেম যেরকম হবে অ্যাকর্ডিংলি সেই অনুযায়ী আমরা এগুলো অ্যাপ্লাই করতে থাকবো। বাট ফান্ডামেন্টালটা এটাই যে মডিউলাস ফাংশন বেসিক্যালি একটা মেশিন, যেখানে যে কোনো রিয়েল নাম্বার আমরা যদি ইনপুট হিসাবে দেই, আউটপুট হিসাবে তাকে পজিটিভ করে দেবে, ঠিক আছে। দেখো নেগেটিভ দিকে কিন্তু কোনো ফাংশনটার ভ্যালুস নাই। গ্রাফিক্যালি যদি দেখো সবসময় ওয়াইয়ের এটা ওয়াইয়ের পজিটিভ দিক, তাই না, দেখো ওয়াই গ্রেটার দেন জিরো, এটা হচ্ছে মডুলাস ফাংশন। আচ্ছা, নেক্সট ফাংশন বক্স ফাংশন বা স্টেপ ফাংশন। এ আবার আরেক রকমের মেশিন, বিভিন্ন ফাংশন বিভিন্ন রকমের মেশিন। এ এমন মেশিন যেখানে আমি যদি কোনো ইন্টিজার বা ডেসিমেলে আছে এরকম কোনো নাম্বারকে যদি আমি ইনপুট হিসাবে দেই, সে তার শুধু ইন্টিজার পার্টটা নেবে, ঠিক আছে। ধরুন আমি এখানে 2.5 ইনপুট করলাম, যেটা আউটপুট হয়ে আসবে এটা ইন্টিজার পার্ট কোনটা, শুধু 2। মানে যে কোনো একটা নাম্বারকে আমরা দুটো পার্টে লিখতে পারি, একটা হচ্ছে ইন্টিজার প্লাস তার যে ফ্র্যাকশন পার্টটা। তো এই ইন্টিজার পার্টটাকে আমরা বলবো বক্স
অফ দ্যাট পার্ট, আর এটাকে ফ্র্যাকশনাল পার্ট, এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে একটা ফাংশন হিসাবে ডিনোট করবো। এটা আমরা পরের ফাংশনে পড়বো এটা। তাহলে যে কোনো একটা রিয়েল নাম্বারকে আমরা দুটো পার্টে ভাবতে পারি, একটা তার ইন্টিজার পার্ট, একটা তার ডেসিমাল পার্ট, যেটা ফ্র্যাকশনাল পার্ট। ঠিক আছে, তো এই ফাংশনটা কীভাবে ডিফাইন দেখো। এই ফাংশনটা এভাবে ডিফাইন যে এক্স যদি ইন্টিজার হয়, ধরো নাও এক্স অলরেডি 2 +1 -1 3 100 হোয়াটএভার যাই হোক, তার যদি আমরা বক্স নেই, সেটা ইটসেলফ সেই নাম্বারটাই হয়ে যাবে। ঠিক আছে, কারণ ওটা তো কোনো ফ্র্যাকশনাল পার্ট তো জিরো। তাহলে যদি ইন্টিজার হয় এক্সটা যদি ইন্টিজার হয়, ইন্টিজার ডেটা বিলং করে, তাহলে তার বক্স এক্স কী হবে, ইটসেলফ এক্স হয়ে যাবে। কিন্তু যদি ফাংশনটা ধরো নাও এরকম হয় 2.5 3.5 যদি ফ্র্যাকশনে থাকে, সেই ক্ষেত্রে তার বক্স কী হবে, সেই ক্ষেত্রে তার বক্স হবে যেটা গ্রেটেস্ট ইন্টিজার বাট নট গ্রেটার দেন দিস নাম্বার, মানে এর জাস্ট আগের এটা 3.5 3.5 এর জাস্ট প্রিভিয়াস যে ইন্টিজার এখানে যেটা আছে, সেটাই হবে তার বক্স অফ সেই ভ্যালুটা। ঠিক আছে, যদি আমরা এটাকে এক্সপ্লিসিটভাবে লিখি, দেখো এখানে বুঝতে পারবে। যদি এক্স এর ভ্যালুটা, এটা বক্স এক্স সমান, বক্স এক্স সমান কি, যদি এক্সটা 0 থেকে 1-এর মধ্যে থাকে, মানে ধরো 0.1 0.12 0.5, এদের সবার বক্স কত হবে, এই নাম্বারগুলো জাস্ট আগের ইন্টিজারটা। যদি আমি নাম্বার লাইনটা এখন ড্র করি 0 1 2 3 -1 -2 সো অন, তাহলে 0.1 কোথাও সামনে ধরো এখানে আছে, 0.5 কোথাও ধরো এখানে আছে, এর জাস্ট আগের ইন্টিজার কোনটা, 0। সেক্ষেত্রে এগুলোর বক্স প্রতিটা ভ্যালু কত হবে, 0। তাই আমরা এখানে লিখেছি ইন জেনারেল যে 0 হবে কখন, যদি এক্সটা 0 থেকে 1-এর মধ্যে বিলং করে, ইকুয়ালিটি 0-এর ক্ষেত্রের দিকে আছে এবং 1-এর থেকে স্ট্রিক্টলি ছোট আছে। ঠিক আছে, যদি এক একের এক বা 1-এর থেকে বড় হয় আর 2-এর থেকে ছোট হয়, সেক্ষেত্রে কী হবে, সেই ক্ষেত্রে এর মধ্যে আমরা যে কোনো ধরনের 1.5 নিলাম, তার আগের জাস্ট ইন্টিজারটা 1 হয়ে যাবে। ঠিক আছে, এবং যেহেতু ইকুয়ালিটি আছে, মানে x = 1 হলে তার বক্সও কত হবে, সেই 1ই হবে, যে 1ই হবে। ইকুয়ালিটি থাকলেও যদি x = 1 হয়ে যায়, তাহলেও 1ই হবে। আর 1-এর থেকে একদম বড়, 2-এর থেকে ছোট, সেরকম নাম্বারের জন্য বক্স অফ দ্যাট নাম্বার 1 হবে। ঠিক আছে, কিন্তু নেগেটিভের ক্ষেত্রে ধরুন আমরা নিলাম -0.5 -0.5, তাহলে এর বক্স কত হবে, যদি তুমি বলো 0, স্যার ইন্টিজার পার্টটা নিয়ে নেবো, তাহলে এখানে কিন্তু ভুল হচ্ছে ব্যাপারটা। দেখো কেন, আমি বলেছি এখানে যে ইন্টিজারটা হবে জাস্ট এটার থেকে ছোট ইন্টিজার, কিন্তু 0 তো এটার থেকে বড় ইন্টিজার হয়ে যাচ্ছে না, এর থেকে নিয়ারেস্ট ছোট ইন্টিজার কোনটা আছে, এই বাম দিকে আছে -1। ঠিক আছে, তাই নেগেটিভের দিকে কিন্তু মাইনাসের দিকেরগুলো হয়ে যাবে, মানে পজিটিভ সেন্সে তার থেকে বড়, মানে 0.5-এর থেকে 1 বড়, কিন্তু নেগেটিভ সেন্সে -0.5-এর থেকে -1 ছোট। সেক্ষেত্রে এরকমের ক্ষেত্রে যখন নেগেটিভ থাকবে, এটা কিন্তু -1 হবে। ঠিক আছে, তাই -1 থেকে যখন 0-এর মধ্যে থাকবে, মানে -1 থেকে 0 বলতে এইটা, আচ্ছা গ্রাফিক্যালি আমি দেখাচ্ছি এখানে, -1 থেকে যখন 0-এর মধ্যে থাকবে, তখন কিন্তু -1 হবে। আবার -1 থেকে যদি বলি বক্স অফ -1.5, সেক্ষেত্রে কিন্তু -1 হবে না, হবে -2। ঠিক আছে, কারণ -2 হচ্ছে সব থেকে ছোটো ইন্টিজার, মানে একদম নিয়ারেস্ট ছোটো ইন্টিজার, জাস্ট লেস দ্যান ওই -1.5। যেখানে দেখো যদি বলি 0 থেকে 1-এর মধ্যে ফাংশনটা আছে, যখন 0 থেকে 1-এর মধ্যে আছে, তখন বক্স এক্সের ভ্যালু কত, 0, কারণ এটা 0, যে বক্স এক্সের ভ্যালু 0। 1কে ইনক্লুড করছি না আমরা, দেখো 1 ইনক্লুডেড নেই, এখানে ইকুয়ালিটি নেই, তাই 1-এর জায়গায় আমরা এটাকে 1কে বাদ দিয়েছি, এটা 1। ঠিক আছে, তাহলে 0 থেকে 1-এর জন্য
যত ভ্যালু থাক সবাই বক্সের ভ্যালু কত, জিরোই। আবার যখন 1 থেকে 2 এর মধ্যে এক্স রেঞ্জ হবে, 1 থেকে 2 এর মধ্যে, 1 থেকে 2 এর মধ্যে যখন এক্সটা এখানে লাই করবে, 1.5 হতে পারে, যাই হতে পারে, তখন বক্সের ভ্যালু কত হয়, 1 হয়। আর এটা দেখো ওয়াই, 1 লাইন, তাহলে 1 লাইন কতটা পর্যন্ত হবে, যখন 1 থেকে 2 এর মধ্যে এক্স, তখন বক্স এক্সের ভ্যালু কত, 1। এটা হচ্ছে বক্স এক্সের ভ্যালু, ঠিক আছে। আবার 2 থেকে 3 এর মধ্যে যখন এক্স থাকবে তখন 2 হবে, কারণ 2 বরাবর, এটা হচ্ছে বক্স এক্সের ভ্যালু, এটা হচ্ছে বক্স এক্সের ভ্যালু, ঠিক আছে, ফাংশন ভ্যালু মানে এফ এক্সটা। তো এইভাবে নেগেটিভের ক্ষেত্রে 0 থেকে যখন -1 থাকবে তখন এটা -1 হবে, 0 থেকে -1 এর ক্ষেত্রে হবে, 0 থেকে -1 এর ক্ষেত্রে -1, ঠিক আছে। -1 থেকে -2 এর মধ্যে থাকলে বক্স এক্সের ভ্যালু -2 হবে, যে -2, ঠিক আছে। তো দেখো এটা একটা স্টেপ বা সিঁড়ির মতো ফাংশনটা যাচ্ছে, তাই এটাকে স্টেপ ফাংশনও বলে। আর যেহেতু নোটেশনটা বক্সের মতো, তাই এটাকে বক্স ফাংশনও বলে। তো এটা মোর সামারাইজ যদি করি, যদি এক্স ইন্টিজার হয় তাহলে বক্স এক্সের ভ্যালু অ্যাজ ইট ইজ এক্স হবে। আর যদি ইন্টিজার না হয়, যদি কোনো ডেসিমেল থাকে, তাহলে আমরা নিয়ারেস্ট ইন্টিজার যেটা আছে এটার বক্স কত হবে, 2। গ্রেটেস্ট ইন্টিজার বাট নট গ্রেটার দেন এক্স, এক্সের থেকে বড় হবে না। 2.5 এর যদি আমি নেই, 2.5 এর থেকে বড় হবে না, মানে 3 হবে না, 2.5 এর থেকে জাস্ট ছোট, নট গ্রেটার দেন এক্স, 2.5 এর থেকে গ্রেটার দেন হওয়া যাবে না, জাস্ট 2, ঠিক আছে। দ্যাট ইজ ইন্টিজার জাস্ট লেস দেন এক্স, ঠিক আছে। তাহলে এই ফাংশনটা গ্রাফিক্যালি যদি আমি দেখো, এখানে গ্রাফেই দেখতে পাবে যে ফাংশনটা সমস্ত পয়েন্টেই কন্টিনিউয়াস, কোথাও কিন্তু ব্রেক কোথায় আছে, ইন্টিজার পয়েন্টগুলোতে, 1 পয়েন্টে, 2 পয়েন্টে দেখো একটা ব্রেক আছে, এতটা ব্রেক, এগুলোকে জাম্প ডিসকন্টিনিউটি বলে। অনলি অনলি যে ইন্টিজার পয়েন্টগুলো আছে 1 2 3 4 5 0 -1 -2 -3, এই সমস্ত পয়েন্টে কিন্তু ফাংশনগুলোর ব্রেক আছে, দেখো সেইখানেই কিন্তু ডিসকন্টিনিউয়াস একমাত্র, বাকি সমস্ত পয়েন্টে ফাংশনটা কিন্তু কন্টিনিউয়াস। দেখো মাঝের কোনো পয়েন্টে সমস্যা, সেখানে কোনো ব্রেক নাই, গ্রাফিক্যালি ওয়েতে আমি বলি, ঠিক আছে। তো এটা আমরা নোট করে এখানে লিখেছি যে এফ ইজ ডিসকন্টিনিউয়াস অনলি অ্যাট এক্স বিলংস টু যখন জেড, মানে ইন্টিজার, জেড আমরা ইন্টিজার সেটটা তো জানি সবাই, তাই তো, 0 +-1 +-2 সো অন। এবারে বক্স এক্সের কিছু প্রপার্টি রয়েছে। বক্স এক্স কি বললাম, জাস্ট গ্রেটেস্ট ইন্টিজার বাট নট গ্রেটার দেন এক্স। তাহলে বক্স এক্স এক্স এর সঙ্গে ইকুয়াল হতে পারে, যে ইকুয়াল সাইনটা আছে এক্স এর সঙ্গে ইকুয়াল হতে পারে, কখন হতে পারে, যদি এক্সটা ইন্টিজার হয়, কিন্তু তার x-1 থেকে সবসময় স্ট্রিক্টলি বড় হবে, ঠিক আছে। এটা খুবই হেল্পফুল একটা ইনইকুয়ালিটি, এগুলো প্রবলেমে আমরা প্রচুর ইউজ করবো, ঠিক আছে। আর বক্স অফ এক্স প্লাস 2 যে কোনো ইন্টিজার, সেটা কি হবে, বক্স এক্স প্লাস 2 রিমেনিং সেম, ঠিক আছে। বক্স এক্স এর সঙ্গে 2 যোগ করা যা, আগে এক্স এর সঙ্গে 2 যোগ করে বক্স নিয়ে নেওয়া, একই ব্যাপার। সেটা শুধু 2 এর ক্ষেত্রে নয়, যে কোনো ইন্টিজারের ক্ষেত্রে, যে 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে, -1 -2 -3 হোয়াট এভার। তাহলে মোর জেনারেল থার্ড নম্বর প্রপার্টি, মড অফ এক্স, এই বক্স অফ এক্স প্লাস বক্স অফ -এক্স, সেটা কত হবে, দেখো একদম যদি একটা পার্টিকুলার আমরা ভ্যালু নিয়ে দেখি, তাহলে তোমার পরিষ্কার বুঝতে পেরে যাবে। যদি এক্সটা ধরো ইন্টিজার, একটা আমি ভ্যালু নিচ্ছি, এক্সটা একটা ইন্টিজার, এক্স ইকুয়াল টু 2 নিলাম, তাহলে বক্স অফ 2 কত হবে, ইন্টিজার ইটসেলফ হয়ে যায়, মানে বক্স অফ 2 2, আর -2 এর বক্স -2 হবে, দেখো 0 হয়ে যাচ্ছে। তাহলে এক্স যখন ইন্টিজার হবে, যে কোনো ইন্টিজার হতে পারে, অ্যাজ ইট ইজ সেটাই হয়ে যাবে, সেক্ষেত্রে বক্স যখন ইন্টিজার হয়, সেটা বলেছিলাম অ্যাজ ইট ইজ সেটাই হয়ে যাবে, এবং সেটা ক্যান্সেল আউট হয়ে কী হবে, 0। এটা ইন জেনারেল, এটা একটা পার্টিকুলার এক্সাম্পল আমরা বুঝলাম, ঠিক আছে। কিন্তু যদি এক্সটা ইন্টিজার না হয়, যদি একটা ফ্র্যাকশনাল পার্ট থাকে তার, সেক্ষেত্রে যেমন ধরো
এক্স ইকুয়াল টু ধরে নিচ্ছি 2.5 নিচ্ছি, একদম সিম্পলেস্ট এক্সাম্পল। এখানে বক্স এক্স প্লাস মাইনাস বক্স এক্স বার করো, তাহলে বক্স অফ 2.5 প্লাস বক্স অফ মাইনাস 2.5, বক্স অফ 2.5 কত হবে, তার জাস্ট লেস দেন নিয়ারেস্ট ইন্টিজার 2। আর মাইনাসের ক্ষেত্রে কিন্তু -2 হবে না, এই ক্ষেত্রে বলেছিলাম যেহেতু -2টা কি বড় হয়ে যাচ্ছে, -2.5 থেকে -2টা বড় হচ্ছে, সেক্ষেত্রে আমি বলেছিলাম যে এক্স যা থাকবে তার থেকে ছোট হতে হবে, কিন্তু তার থেকে ছোট সব থেকে বড় যে ইন্টিজারটা -3, -3 যদি আমি নেই তার থেকেও বড় ইন্টিজার -3 এক্সিস্ট করে যাচ্ছে না, সব থেকে বড় কিন্তু -2.5 থেকে ছোট, সেটা হয়ে যাচ্ছে। তারপর নিয়ারেস্ট ইন্টিজার কত, যদি আমি এখানে গ্রাফিক্যালি লাইনে ড্র করি আর কি, 1 2 3, এদিকে মাইনাসগুলো আছে, এখানে কোথাও -2.5 লাই করবে, তার থেকে ছোট ইন্টিজার কোনটা, -3, তাহলে এখানে আছে -3, এটা কিন্তু -1। এরকম তুমি যে কোনো যদি আমি এক্স নেই, এক্স যেটা ইন্টিজার নয়, সবার ক্ষেত্রে দেখবে -1 ভ্যালু দেবে, ঠিক আছে। যেভাবে আমরা বক্স এক্সকে এক্সপ্লিসিটভাবে লিখেছি এখানে 0 1 -2 এরকম করে বিভিন্ন রেঞ্জ বিভিন্ন ডোমেনের ক্ষেত্রে, সেরকম বক্স অফ -x আমরা যদি সেমভাবে লিখি, দিয়ে দুটোকে অ্যাড করে দিই, এগুলো সব এটার ক্ষেত্রে হয়ে যাবে -2, এটার ক্ষেত্রে হয়ে যাবে -3, এভাবে এগুলো সবার ভ্যালু কত হয়ে যাবে, -1 করে হয়ে যাবে, ঠিক আছে। তো এটা খুব একটা ইম্পর্টেন্ট প্রপার্টি ভিভিআই, যে কোনো নাম্বারের বক্স আর তার নেগেটিভের বক্স দিয়ে যোগ করি, যদি ইন্টিজার হয় 0, যদি ইন্টিজার না হয় -1। এটা ছিল বক্স এক্স ফাংশনের ডিটেলস। এবং বক্স এক্স কী করলাম আমরা, বেসিক্যালি জাস্ট ইন্টিজার পার্টটা নিলাম একটা নাম্বারের, তাহলে আরেকটা পার্ট কি বেঁচে থাকছে, ফ্র্যাকশনাল পার্টটা। যদি আমরা একটা 2.5 নাম্বারকে লিখি এইভাবে, কত লিখবো, 2 + 0.5, এই যে ফ্র্যাকশনাল পার্টটা, এইটাকে আমরা একটা অ্যানাদার ফাংশন ডিনোট করছি। এটা যদি আমার এক্স হয়, এইটা বক্স এক্সটা কত 2 হচ্ছে, তাহলে ফ্র্যাকশনাল পার্টটা এখান থেকে আমি কত পাবো, এক্স থেকে এটা মাইনাস হয়ে যাচ্ছে, এক্স মাইনাস বক্স এক্স। তাহলে এইভাবে একটা আমরা অ্যানাদার ফাংশন ডিফাইন করছি, ফ্র্যাকশনাল পার্ট অফ এক্স হুইচ ইজ ইকুয়াল টু এক্স মাইনাস বক্স এক্স। চলো আমাদের নেক্সট ফাংশন দেখি, ফ্র্যাকশনাল পার্ট ফাংশন এফএক্সটা কি, ফ্র্যাকশনাল পার্ট অফ এক্সকে আমরা এইভাবে ডিনোট করছি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে, যেখানে যে রিয়েল নাম্বারটা তার থেকে আমি ইন্টিজার পার্টটাকে মাইনাস করে দিচ্ছি, তার মানে যেটা বাকি থাকলো সেটা কি, ফ্র্যাকশনাল পার্ট। যেমন 2.5 এর ক্ষেত্রে ফ্র্যাকশনাল পার্ট কত, 0.5, -2.5 এর ক্ষেত্রে ফ্র্যাকশনাল পার্ট 0.5, -2.5 এর ক্ষেত্রে যদি আমি ফ্র্যাকশনাল পার্ট নেই, কীভাবে হবে, এক্স মাইনাস, মানে এক্স বলতে এটা -2.5 মাইনাস বক্স অফ -2.5, তাহলে -2.5 মাইনাস বক্স অফ মাইনাস, মানে এটা মানে কত, -3 হয়, তাহলে -3 +3 হয়ে যাচ্ছে, তাহলে 0.5, ঠিক আছে। যেরকম এক্স প্লাস বক্স এক্স প্লাস মাইনাস অফ বক্স এক্স দুটো অ্যাডিশন আমরা বার করেছিলাম, সেইভাবে দেখো যদি আমি এই এক্সাম্পলটার ক্ষেত্রেই দেখি, তাদেরকে যদি আমি দুটো অ্যাড করে দিই, 2.5 আর -2.5 এর ফ্র্যাকশনাল পার্ট যদি আমি অ্যাড করি, সেই ক্ষেত্রে দেখো এই দুটো অ্যাড হয়ে যাবে, রাইট হ্যান্ড সাইড 1 পেয়ে যাবো। এবং ইভেন এটা যে কোনো নাম্বার ক্ষেত্রে, ঠিক আছে, এক্স যে কোনো নাম্বার হতে পারে, তার ফ্র্যাকশনাল পার্ট এক্স নেব, আর -x যদি ফ্র্যাকশনাল পার্ট করি, সেটা কিন্তু 1 হবে যদি এক্সটা ইন্টিজার না হয়। আর ইন্টিজার হয়ে ফ্র্যাকশনাল পার্ট ধরে নাও 2 3, এদের ফ্র্যাকশনাল পার্ট তো অলওয়েজ 0 না, সে -2 হোক, -2 এর ফ্র্যাকশনাল পার্ট 0, তো ইন্টিজার হয়ে গেলে তো ফ্র্যাকশনাল পার্ট অলওয়েজ 0, তাদের যোগ করো 0 বিয়োগ করো 0, সবসময় 0, তো ইন্টিজার পার্টের ক্ষেত্রে ফ্র্যাকশনাল পার্ট অলওয়েজ, ফ্র্যাকশনাল পার্ট অফ এনি ইন্টিজার অলওয়েজ 0, ঠিক আছে। আচ্ছা, পায়ের ফ্র্যাকশনাল পার্ট কত হবে তাহলে, একদম এই ডেফিনেশন অনুযায়ী বসাও, ফ্র্যাকশনাল পার্ট অফ পাই, এক্সের জায়গায় পাই আছে, তাহলে এখানে কত হয়ে যাবে, পাই মাইনাস বক্স অফ পাই,
আর পাই আমরা জানি সবসময় কত 3.14 সামথিং কিছু একটা, তার বক্স নিয়ে আমরা নিয়ারেস্ট ইন্টিজার 3, তাহলে পাই মাইনাস 3 হয়ে যাবে। ঠিক আছে, ওটা আমরা এখানে করেছি, কারণ 3 মানেই বক্স অফ পাই, বক্স অফ পাই মানে 3। ঠিক আছে, তাহলে এই যে ফ্র্যাকশনাল পার্ট কোনো নাম্বার যদি আমরা নেই, সেটা অলওয়েজ কোথা থেকে কার মধ্যে লাই করবে, ফ্র্যাকশনটা এখানে 2 পয়েন্ট সামথিং হোক, 1 পয়েন্ট সামথিং হোক, 3 পয়েন্ট সামথিং হোক, এই যে ফ্র্যাকশনটা থাকে সেটা কি হয়, সবসময় 0 থেকে বড়, 1-এর থেকে ছোট একটা নাম্বার। তাই এটার কিন্তু রেঞ্জটা 0 থেকে বড়, 1-এর থেকে ছোট। তো আমি গ্রাফিক্যালি প্লট করি, দেখো 0 থেকে 1-এর মধ্যেও যদি আমি কোনো সংখ্যার ফ্র্যাকশনাল পার্ট নেই, সেটাও 0 থেকে 1-এর মধ্যেই থাকবে। এটা আমার 1 লাইন। ঠিক আছে, আর 1.2 এর মধ্যে যদি আমি কোনো ফ্র্যাকশনাল পার্ট নেই, ধরো 1.5, তার 0.5, এটা যদি 0.5 হয় 1.5, তাহলে এর জায়গাটা কত 1.5, সরি 0.5 হয়ে যাবে, কারণ ফ্র্যাকশনাল পার্ট 0.5, এটা 1, এটা করেসপন্ডিং 0.5, এটা হয়ে যাবে। প্রতিটা ক্ষেত্রে আমি যতই 1, 2, 3, 4, 5 যেখানে যাই, তাহলে কিন্তু ফ্র্যাকশনাল পার্ট প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু সেম হয়ে যাবে। ঠিক আছে না, সেই জন্য আমরা ইন জেনারেল বলতে পারি যে এক্সের সঙ্গে আমি যে কোনো যদি ইন্টিজার অ্যাড করে দিই, তার যদি ফ্র্যাকশনাল পার্ট নেই, আর এক্সের ফ্র্যাকশনাল পার্ট অলওয়েজ ইকুয়াল, তাই না। এখান থেকে দেখো এক্সের ভ্যালু যদি এখানে আমি কোথাওটা নিচ্ছি, এখানে কোথাওটা নিচ্ছি, তার ফ্র্যাকশনাল পার্ট যেটা হবে এটা হচ্ছে, তার সঙ্গে যদি আমি কিছু একটা ধরে নাও 1 যোগ করে দিলাম, ধরো এতটা বেড়ে গেল, তার ফ্র্যাকশনাল পার্টও কি এই জায়গাটাই হচ্ছে না, তার দুটো তো ইকুয়াল। তার মানে যে কোনো ইন্টিজার দিয়ে যদি আমি শিফট করাই, অলওয়েজ ফ্র্যাকশন ধরলে এই পয়েন্টগুলো আমি মাঝখানে পয়েন্টগুলো নিচ্ছি, মাঝখানে পয়েন্টগুলো সবার মাঝখানে পয়েন্টের ফ্র্যাকশনাল পার্ট কোনটা, এইটা, এখানে মাঝখানে পয়েন্টের ফ্র্যাকশনাল পার্ট এইটা, এখানে মাঝখানে পয়েন্টের ফ্র্যাকশনাল পার্ট এইটা, সবার ফ্র্যাকশনাল পার্ট কি এই লাইনটা তো একটাই লাইন, একটাই ভ্যালু দিচ্ছে না, সেম। তাই fractional part of x plus any integer or fractional part of x always equal। যদি আমি এক্সাম্পল দিয়ে একটা বলি, ধরে নাও আমি 2.5 সেম নিচ্ছি, 2.5 আর 2.75 নাও, যা খুশি, এটার ফ্র্যাকশনাল পার্ট যা হবে, আর 2.75 এর সঙ্গে যে কোনো ইন্টিজার, ধরুন আমি 1 যোগ করে দিচ্ছি, তার ফ্র্যাকশনাল পার্টটা কিন্তু সেমই হবে। কারণ কি 2.75 শুধু আমরা ফ্র্যাকশনাল পার্টটা নিচ্ছি না, আর এখানে কোনো একটা ইন্টিজার যোগ করে দেওয়া মানে এই ইন্টিজার পার্টটা বাড়ছে, তাতে তো আমার কোনো চেঞ্জ হবে না, ফ্র্যাকশনাল পার্টে তো কোনো চেঞ্জ হবে না, ফ্র্যাকশনাল পার্ট তো আমি কিছু যোগ করছি না, তাই না। তাই এটা 0.75ই হবে, এটার ফ্র্যাকশনাল পার্ট, এটা 1 যদি যোগ করে দিই, ইন্টিজার পার্টটা বাড়ছে, তাতে আমার কোনো প্রবলেম নাই, ফ্র্যাকশনাল পার্টটা আমরা রিমেন সেম থাকবে। তাই অলওয়েজ যে কোনো ইন্টিজার আমরা যোগ করি না কারণ এক্সের সঙ্গে, তার যে ফ্র্যাকশনাল পার্ট আর ফাংশনের এমনি যে নর্মাল যে এক্সট্রা ছিল, তার ফ্র্যাকশনাল পার্ট অলওয়েজ ইকুয়াল হবে। এই যে নোশনটা, যে একটা কিছু আমি অ্যাড করে দিচ্ছি, একটা পজিটিভ নাম্বার বা যা কিছু, তাতেও যে ভ্যালুটা সেম থাকছে ফাংশনের, সেইটাকে, এই ধরনের ব্যাপারটাকে আমরা পিরিয়ডিক ফাংশন বলবো। কোন একটা পজিটিভ নাম্বার পেয়ে গেলাম, ফাংশনের সঙ্গে অ্যাড করে দিলাম, এক্সের জায়গায় আমি এক্স প্লাস সেইটা বসিয়ে দিলাম, সেই পজিটিভ নাম্বারটা, তাহলেও যে ফাংশনের যে ভ্যালু দেবে সেটা যদি সেম হয়, তাহলে সেটাকে আমরা বলবো পিরিয়ডিক ফাংশন উইথ পিরিয়ড দ্যাট পজিটিভ নাম্বার। ঠিক আছে, এখানে যেমন এন ইন্টিজার নেগেটিভ বসালেও কোনো সমস্যা নেই, একই হবে ব্যাপারটা, কিন্তু এটাকে আমরা একটু মডিফাই করে যে পিরিয়ডিক ফাংশনের যে ডেফিনেশনটা পড়বো, সেখানে কিন্তু এই টিটাকে আমরা অলওয়েজ পজিটিভ ধরবো। ঠিক আছে, চলো পিরিয়ডিক ফাংশন এফ আর টু, আর একটা ফাংশনটাকে পিরিয়ডিক কখন বলবো, যদি একটা পজিটিভ নাম্বার পেয়ে যাই, এক্স এর জায়গায় আমরা এক্স প্লাস টি করে দেবো, তাতে ফাংশনের ভ্যালু যা হবে, আর এফ এক্স এর ফাংশন এমনি নর্মাল যে ফাংশন ছিল সেটাও সেম হবে, কোনো চেঞ্জ হবে না। ঠিক আছে, যেমন আমরা বক্স এক্সের এই ফ্র্যাকশনাল পার্ট অফ এক্সের ক্ষেত্রে কী দেখলাম, যদি আমি এক্সের সঙ্গে 1 যোগ করি, এফ এক্সটা আমার, এফ এক্সটা ধরে নাও
ফ্র্যাকশনাল পার্ট অফ এক্স। তাহলে এফ অফ এক্স প্লাস ওয়ান সমান কত, ফ্র্যাকশনাল পার্ট অফ এক্স প্লাস ওয়ান। আর এখানে আমি এক্ষুনি কি দেখলাম, এটা সমান কি হয়, আর এটা মানেই এফ এক্স। তাহলে এখান থেকে দেখলাম এফ অফ এক্স প্লাস ওয়ান এফ এক্স এর সঙ্গে ইকুয়াল, মানে এফ অফ এক্স প্লাস টি এর জায়গায় কত আছে, এখানে ওয়ান আছে, এফ এক্স এর সঙ্গে ইকুয়াল হয়ে যাচ্ছে। তার মানে টি ওয়ানটা আমরা কি বলবো, এবং এই ফাংশনটাকে পিরিয়ডিক ফাংশন বলবো, এবং ওয়ান ইজ দ্য পিরিয়ড অফ দ্য ফাংশন। ঠিক আছে, এবারে এই ফ্র্যাকশনাল পার্ট অফ এক্স এর ক্ষেত্রে এখানে আমি টু অ্যাড করলেও কোনো সমস্যা ছিল না, টু অ্যাড করলেও সেটাও ফ্র্যাকশনাল পার্ট অফ এক্স এর সঙ্গে সমান। তাহলে তুমি বলতে পারো যে এক্স প্লাস টু সমান হতো এফ অফ এক্স। তাহলে টু কি পিরিয়ড, হ্যাঁ টুও পিরিয়ড। কিন্তু আমরা যেটা সব থেকে স্মলেস্ট পজিটিভ নাম্বার যার জন্য এটা হোল্ড করবে সেটাকে আমরা একটা নাম দিয়েছি যে ফান্ডামেন্টাল পিরিয়ড। ঠিক আছে, এক্ষেত্রে ওয়ানটা হচ্ছে সব থেকে যেটা ছোটো ভ্যালু, যার জন্য ওই ফ্র্যাকশনাল পার্ট অফ এক্সটা রিমেন সেম থাকবে যদি আমরা যোগ করি। তাই কিন্তু ওই ওয়ানটাকে এখন আমরা বলবো ফান্ডামেন্টাল পিরিয়ড। ঠিক আছে, সাইন এক্স কস এক্স এগুলো টু পাই অন্তর অন্তর কিন্তু সেম ভ্যালুস রিপিট করে। ঠিক আছে, তো আমরা সাইন এক্সের গ্রাফটা দেখি, দেখতে পাবে জিরো পাই টু পাই থ্রি পাই। আচ্ছা, এখানে কোথাও একটা পাই বাই টু মিডলে থাকে, পাই বাই টু তো ওয়ান হয়, পাই জিরো, ফোর পাই। দেখো জিরো থেকে টু পাইয়ের মধ্যে ফাংশন যা যা ভ্যালু নিয়েছে এই যে সেম শেপে, আবার দেখো টু পাই থেকে ফোর পাইয়ের মধ্যে সেম শেপ। ঠিক আছে, মানে সেম সেম ভ্যালু নিচ্ছে, মানে জিরোর সঙ্গে আমি এতটা যদি অ্যাড করি যেই ভ্যালুটা পাবো, টু পাইয়ের সঙ্গে ঠিক অতটা অ্যাড করলেই সেম ভ্যালুই পাবো আমি। ঠিক আছে, আমরা টু পাইয়ের অন্তরে অন্তরে এখান থেকে টু পাই, আবার টু পাইয়ের পরের যে নেক্সট টু পাই, তারপরের যে নেক্সট টু পাই, ফাংশন কিন্তু রিপিট করছে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমরা টু পাইকে ওই ফাংশনটা কী বলবো, পিরিয়ড। আর যদি এটা গ্রাফিক্যালি আমরা বুঝলাম, একদম থিওরিটিক্যালি যাও, এফ অফ এক্স প্লাস টু পাই সমান যদি এফ এক্স হয়ে যায় সাইন এক্সের ক্ষেত্রে, তাহলেই বলবো সাইন এক্সের পিরিয়ড টু পাই। চলো সেটা আমরা ক্যালকুলেশন করে বার করে নিচ্ছি। যদি এফ এক্স ইকুয়াল টু সাইন এক্স হয়, তাহলে এফ অফ এক্স প্লাস টু পাই কত হচ্ছে বার করো, সাইন অফ টু পাই প্লাস এক্স। আর এটা মানে কি, সাইন এক্স, বেসিক ত্রিকোণমিতি, পাই বাই টু এর ইভেন মাল্টিপল, তার মানে সাইনকে সাইনই থাকবে, আর টু পাই মানে পুরোটা হচ্ছে, প্লাস এক্স মানে কোথাও ফার্স্ট কোয়াড্রেন্টে লাই করবে, এবং ফার্স্ট কোয়াড্রেন্টে সবাই পজিটিভ হয়, অল পজিটিভ, তার মানে সাইন এক্সকে সাইন এক্সই থাকবে এখানে প্লাস, তাহলে কোনো সমস্যা নেই। তাহলে সাইন এক্স মানেই এটা মানেই এফ এক্স, এটা মানেই এফ এক্স। তাহলে এক্সের সঙ্গে যদি আমি এখন একটা পজিটিভ নাম্বার টি, এটিটা এখানে কত টু পাই, পজিটিভ নাম্বার অবশ্যই যোগ করলাম, তাতে ফাংশনের যা ভ্যালু আর নর্মাল যে এফ এক্স যা ছিল দুটা কিন্তু সেম, সেই জন্য টু পাইটা কি বলবো, এটার পিরিয়ড। ঠিক আছে, ট্যান এক্সের ক্ষেত্রে সেমভাবে পাই, কস এক্সের ক্ষেত্রেও টু পাই, আর ফ্র্যাকশনাল পার্ট অফ এক্সের ক্ষেত্রে আমরা দেখলাম যে কোনো ইন্টিজারই হবে পিরিয়ড, বাট এটার ক্ষেত্রেও আরও টু পাইয়ের যে মাল্টিপল সেটাও হবে, কিন্তু ফান্ডামেন্টাল পিরিয়ড ওয়ান। ফান্ডামেন্টাল পিরিয়ড বলতে সব থেকে ছোটোটা, সাইন্সের ক্ষেত্রেও ফান্ডামেন্টাল পিরিয়ড টু পাই, ট্যান্সের ক্ষেত্রেও পাই। আচ্ছা, যে কোনো যদি কনস্ট্যান্ট ফাংশন হয় এফ এক্স ইকুয়াল টু সি, ধরো এই পার্টিকুলারলি আমি একটা নিয়ে নিচ্ছি যে এফ এক্স ইকুয়াল টু টু, একটা কনস্ট্যান্ট ফাংশন, তো এক্সের সঙ্গে আমি যাই যোগ করি, এফ অফ এক্স প্লাস রাম, সেটাও কিন্তু টুই থাকবে। ঠিক আছে, এফ অফ
এক্স প্লাস 0.5 সেটাও 2ই থাকবে। তাহলে এটা তো পিরিয়ডিক, এটা বোঝা যাচ্ছে, কিন্তু আর ফান্ডামেন্টাল পিরিয়ড কত বলতে পারবে? 0 থেকে বড় টিটা কি হয় অ্যাকচুয়ালি 0 থেকে বড় নাম্বার, কিন্তু আমি এক্সের সঙ্গে 0 থেকে বড় যেই নাম্বারই নেই যদি এক্সের সঙ্গে অ্যাড করি, সেটা যেহেতু কনস্ট্যান্ট ফাংশন 2 কে 2ই থাকবে। তাহলে 0 থেকে বড়, আমি বলেছিলাম সব থেকে ছোটোটা আমাদের ফান্ডামেন্টাল পিরিয়ড, তাহলে 0 থেকে বড় সব থেকে ছোট সংখ্যা কত রিয়াল নাম্বার? তোমার জানা আছে? অ্যান্সার হচ্ছে জানি না। আগেও আমি সেট থেকে লেকচারে বলেছিলাম। তো সেই জন্য এর কোনো ফান্ডামেন্টাল পিরিয়ড নাই, কোনো রকম ফান্ডামেন্টাল পিরিয়ড নাই, কিন্তু এটা অলওয়েজ পিরিয়ডিক ফাংশন। পিরিয়ডিক ফাংশন এটা তো কোনো সন্দেহ নেই, ঠিক আছে। তাহলে চলো এই রিলেটেড কিছু থিওরাম, এই থিওরামগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো থেকেই কোয়েশ্চেনগুলো আছে, আমরা দেখবো 2-3টা কোয়েশ্চেন ডব্লিউবিজিতে এসেছে। যদি একটা ফাংশনের পিরিয়ড তোমার জানা আছে, ধরো টি, মানে পিরিয়ড জানা আছে মানে এটা মানে তোমাকে মাথায় কিন্তু সবসময় বুঝে নিতে হবে যে এফ অফ এক্স প্লাস টি সমান এফ এক্স। এইভাবে থিওরিটিক্যালি কনসেপ্টগুলোকে মাথায় ইনবিল্ড করবে যে ফাংশন হ্যাজ পিরিয়ড টি, তার মানে সবসময় এটা যেন চলে আসে মাথায় এক্স প্লাস টি সমান এফ এক্স, এটা বলা আছে। সেটা যদি হয় তাই এফ অফ মাইনাস এক্সের পিরিয়ডও কত হবে? ওই টি হবে, এটা টি হবে। এফ অফ এক্সের সঙ্গে যদি কোনো একটা আমি নাম্বার যোগ বা বিয়োগ যাই করি, তার পিরিয়ডও টি। এফ এক্সের যেটা তার সঙ্গে যদি বাইরে ধরুন আমার এফ এক্স ইকুয়াল টু সাইন এক্স আছে, আচ্ছা এখানে এক্সাম্পলটা নিচ্ছি, ধরুন এফ এক্স ইকুয়াল টু সাইন এক্স, তাহলে এফ অফ এক্স প্লাস যদি আমি 2 করেছি, এর ভ্যালু আমি ধরুন হচ্ছে 2, তাহলে এটা কত হবে? সাইন অফ এক্সের জায়গায় এক্স প্লাস 2 হয়ে যাবে। এরও কিন্তু পিরিয়ড সেমই থাকবে, এর পিরিয়ড কত হয় 2 পাই, আমরা এক্ষুনি দেখেছিলাম, এটার পিরিয়ডও 2 পাই থাকবে, ঠিক আছে। যদি বলি এফ এক্স তার সঙ্গে 2 যোগ, মানে এফ এক্স এর ভ্যালু সাইন এক্স তার পরে 2 যোগ, সেক্ষেত্রেও তারও পিরিয়ড কিন্তু 2 পাই থাকবে, সেম থাকবে, ঠিক আছে। 1/f করলে তার পিরিয়ডও সেম, রুট এফ এক্স করলে তার পিরিয়ডও সেম। এগুলো কেন সেম তার আমরা জানি যে এটা ধরুন আমার একটা ফাংশন, এটা আমার জি এক্স ধরে নিচ্ছি, এর পিরিয়ড বার করতে চাইছি, তাহলে জি অফ এক্স প্লাস টি কত হবে? রুট ওভার অফ এক্সের জায়গায় এক্স প্লাস টি হয়ে যাবে, আর যেহেতু এফ এক্স এর পিরিয়ড টি, এক্স প্লাস টি মানে এফ এক্স, আর এটা মানেই কত? জি অফ এক্স, তাহলে জি অফ এক্স প্লাস টি সমান জি অফ এক্স, জি অফ এক্স মানে কত? এইটা, তাহলে এটার পিরিয়ডে কত? টি হয়ে গেল, তাই না? তাই এই ধরনের আমরা যদি কোনো কনস্ট্যান্ট দিয়ে মাল্টিপ্লাই বলছি অ্যাডিশন ফ্যাডিশন করি, বা 1/f নেই, রুট ওভার অফ এফ এক্স নেই, সব ক্ষেত্রে কিন্তু পিরিয়ড সেম থাকবে, ঠিক আছে। আচ্ছা অ্যাডিশন কনস্ট্যান্ট অ্যাডিশন করলাম, কিন্তু কনস্ট্যান্ট যদি একটা মাল্টিপ্লাই করে দিই এফ এক্সের সঙ্গে, সেই ক্ষেত্রে কিন্তু পিরিয়ড একটু চেঞ্জ হবে। যেহেতু আমরা কনস্ট্যান্টটা মাল্টিপ্লাই করলাম, তাই পিরিয়ডের সঙ্গে ওই কনস্ট্যান্টটাকে ডিভাইড করতে হবে, কিন্তু ওইটার পজিটিভ ভ্যালুটা নেব, মডুলাস নেব, ওই জন্য আমরা মডুলাস ওটার আগে জানলাম। তো ওই ফাংশনটার ওই নাম্বারটা আমরা মডুলাস নেব এবং সেটাকে তার পিরিয়ড দিয়ে ডিভাইড করে দেবো, ঠিক আছে। আচ্ছা এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। এগুলো এক্সাম্পল আমরা পরবর্তীকালে দেখাচ্ছি। আরেকটা যেটা সব থেকে ইম্পর্টেন্ট, ধরুন দুটো ফাংশন, একটা ফাংশনের পিরিয়ড t1, অ্যানাদার একটা ফাংশন আছে যার পিরিয়ড t2, তাহলে তাদের যোগফল বা বিয়োগফল, অ্যাডিশন বা সাবট্রাকশন বা ডিভিশন যাই হোক না কেন, তাদের প্রত্যেকেরই পিরিয়ড কী হবে? এলসিএম, লসাগু, ওই t1 আর t2 লিস্ট কমন মাল্টিপল, ঠিক আছে। প্রোভাইডেড, সব থেকে ইম্পর্টেন্ট এই লাইনটা, যেন এলসিএমটা এক্সিস্ট করে। তোমার মনে প্রশ্ন আসতে পারে স্যার এলসিএম কি এক্সিস্ট করবে, কখন আবার করবে না, সে ধরনের এক্সাম্পল আমরা আসছি। কিন্তু
এটা মনে রাখো যে দুটো ফাংশনের তুমি যদি পিরিয়ড জানো, তাদের যোগফলের পিরিয়ডও আমরা পেতে পারি। সেটা কি হবে? নাথিং বাট এলসিএম অফ দ্যাট T1 অ্যান্ড T2, এবং T1 T2 এলসিএমটাকে কিন্তু এক্সিস্ট করতে হবে। চলো কিছু ফান্ডামেন্টাল এক্সাম্পল দেখি, তাহলে এটা পরিষ্কার হবে। ধরে নাও বলেছে তোমাকে cos x প্লাস ফ্র্যাকশনাল পার্ট অফ x, এটা কি পিরিয়ডিক বা এর পিরিয়ড কত? আমরা cos x এর পিরিয়ড তো জানি 2π, এটা পিরিয়ডিক ফাংশন, ফান্ডামেন্টাল পিরিয়ড 2π। আবার ফ্র্যাকশনাল পার্টেরও ফান্ডামেন্টাল পিরিয়ড কত? 1, এক্ষুনি আমরা দেখলাম, কারণ ফ্র্যাকশনাল পার্ট x প্লাস 1 যা, আর ফ্র্যাকশনাল পার্ট xও তা। তাহলে এর 2π, এর 1, তাহলে দুটার যোগফল কি হবে? এর ফান্ডামেন্টাল পিরিয়ড 2π, এর 1, তাহলে এদের যোগফলের পিরিয়ড এলসিএম অফ 2π, 1 হবে। এবারে আমাকে বলো এলসিএম অফ 2π, 1 কত হয়? ইকুয়াল টু 2π। যারা যারা এটা বলছো কমপ্লিটলি রং। ঠিক আছে, এলসিএম অফ 2π, 1 ডাজ নট এক্সিস্ট। চলো একটু এলসিএম এর আমরা একটু ধারণা শিখে নিই, তারপরে এটাই আসছে। এলসিএম দুটো ইন্টিজারের মধ্যে আমরা জানা আছে, দুটো ইন্টিজারের মধ্যে আমরা করা পসিবল, এটা এরকম আমরা তো জানি। কিন্তু যদি দুটো রিয়েল নাম্বার হয়, এলসিএম অফ a, b নিচ্ছি আমরা, আর a b দুটোই রিয়েল নাম্বার, ভালো করে বোঝো, তাহলে তাদের এলসিএম কখন এক্সিস্ট করবে? যদি এলসিএম অফ a, b, যেখানে a আর bটা কি বললাম? রিয়েল নাম্বার, কখন এক্সিস্ট করবে? এক্সিস্ট ইফ a বাই b, a এর সঙ্গে যদি বিটা ডিভাইড করি, এটা যদি একটা রেশনাল নাম্বার, ঠিক আছে? আদারওয়াইজ কিন্তু এলসিএম এক্সিস্ট করবে না। তাহলে এই ক্ষেত্রে 2π আর 1, এটা আমার a, এটা b, তাহলে 2π বাই 1 a বাই b করতে হবে আমাদেরকে। সেটা কি? এটা কি রেশনাল নাম্বার? না, পাই তো ইরেশনাল। 2π বাই 1 মানে সেটা একটা 2π, এটা একটা কি? ইরেশনাল নাম্বার। তাহলে কিন্তু 2π আর 1 এর মধ্যে এলসিএম এক্সিস্ট করবে না। তাহলে নেক্সট প্রশ্ন আসতে পারে এলসিএম অফ পাই কমা পাই কত? এলসিএম অফ পাই কমা 2π কত? এলসিএম অফ পাই কমা পাই স্কোয়ার কত? দেখো এই ক্ষেত্রে দেখো পাই কমা পাই, এটা আমরা যদি a ধরি, এটা b ধরি, পাই ডিভাইডেড বাই পাই, এটা কিন্তু 1, একটা রেশনাল নাম্বার, ঠিক আছে? তো এর কিন্তু এলসিএম এক্সিস্ট করে যাবে, এবং এটা হয়ে যাবে ইটসেলফ পাই। পাই কমা 2π, তুমি এদেরও a বাই b করো, সেটাও হাফ, একটা রেশনাল নাম্বার। তো এইটারও এলসিএম এক্সিস্ট করে যাবে, এটা এলসিএম হয়ে যাবে 2π। তার মানে পাই তার যে কোনো যে ফ্যামিলি n পাই, 2π, 3π, 4π, n পাই, তাদের মধ্যে কিন্তু এলসিএম এক্সিস্ট করে যাবে, কারণ তার ফ্যামিলি মানে তার সঙ্গে কনস্ট্যান্ট মাল্টিপল হচ্ছে, কিন্তু যখন ডিভাইড করবো এই রেশনাল নাম্বারটা কেটে যাবে। কিন্তু যখন পাই আর পাই স্কোয়ার, এটা কিন্তু পাই স্কোয়ার হবে না, কারণ পাই ডিভাইডেড বাই পাই স্কোয়ার অলওয়েজ একটা ইরেশনাল নাম্বার থেকে যাচ্ছে, একটা যদি ক্যান্সেল আউট একটা থাকছে, বা পাই স্কোয়ার বাই পাই করো, যাই করো, অলওয়েজ কিন্তু ডিভিশন করলে রেশনাল নাম্বার আমরা পাচ্ছি না। তো এইটা পাই হবে, এইটা 2π হবে, এটা ডাজ নট এক্সিস্ট হবে, ঠিক আছে?
তাহলে এলসিএমও এক্সিস্ট নাও করতে পারে। ইন্টিজার হলে তো এলসিএম এক্সিস্ট করে যাবে। তো এই ক্ষেত্রে কিন্তু এটা হয়ে যাবে অ্যাপিরিয়ডিক বা নন পিরিয়ডিক বা নট পিরিয়ডিক, ঠিক আছে, এটাকে অ্যাপিরিয়ডিকও বলা হয়। ওকে, নেক্সট 2 নম্বর এক্সাম্পলে চলো, যে মড অফ সাইন এক্স প্লাস কস এক্স। কি বলা আছে? মড অফ সাইন এক্স প্লাস মড অফ কস এক্স। এদের পিরিয়ড কত? এটাকে পিরিয়ডিক আদৌ? দেখো, যদি আমরা গ্রাফিক্যালি দেখি তাহলে তো খুব ইজি। সাইন এক্সের গ্রাফ এক্ষুনি দেখলাম এরকম হয়, কিন্তু যখনই মডিউলাস অফ সাইন এক্স হবে, মড অফ সাইন এক্স, তখন অল এই যে নেগেটিভ পার্টগুলো সব কী বলেছিলাম, নেগেটিভ পার্টগুলো সব পজিটিভ হয়ে যাবে, ঠিক আছে, মানে উপরে চলে আসবে, উপরে চলে আসবে এরকম। মানে প্রতি পায়ের ডিফারেন্সে, এখান থেকে এতটা পাই, এখান থেকে এতটা 2 পাই, পায়ের ডিফারেন্সে কিন্তু ফাংশন সেম ভ্যালু দিচ্ছে। তার মানে এই সমস্ত যখনই মডুলাস অফ সাইন এক্স করে দেবো তখন তার পিরিয়ড পাই হয়ে যাবে, ঠিক আছে। সেমভাবে এমনি সাইন এক্সের পিরিয়ড 2 পাই, বাট মডুলাস অফ সাইন এক্স পাই, এর পিরিয়ড পাই, এরও পিরিয়ড পাই সেমভাবে। বা তোমরা এভাবে দেখতে পারো যে এক্স প্লাস পাই, যদি আমি এফ এক্সটা ধরে নিচ্ছি, আচ্ছা এটাকে জি এক্স ধরো, ইন্ডিভিজুয়ালি চেক করি মড অফ সাইন এক্স, মড অফ সাইন এক্স, তাহলে এক্স প্লাস পাই করে দেখো যে জি অফ এক্স প্লাস পাই ইকুয়াল টু জি এক্স আসছে নাকি, তাহলে মড অফ সাইন অফ এক্স প্লাস পাই হয়ে যাচ্ছে এটা, ঠিক আছে। আর এটা মানে আমরা কি জানি, মাইনাস সাইন অফ এক্স হয়ে যাবে তার মডিউলাস, আর মডিউলাস মানে অলওয়েজ মাইনাস, যা মাইনাস যে নেগেটিভ থাকে সেটা পজিটিভ হয়ে যাবে, কোনো সমস্যা নেই। আর এটা মানে জি এক্স, ঠিক আছে। তাহলে পাই কিন্তু আমরা ফান্ডামেন্টাল পিরিয়ডটা পেয়ে যাচ্ছি পাই, 2 পাইও হবে, 3 পাইও হবে, 4 পাইও হবে, কিন্তু পাই হচ্ছে সবথেকে ছোটো নাম্বার যেখানে ফাংশনটা রিপিট করছে পায়ের ইন্টারভ্যালে। তো সাইন এক্সের পিরিয়ড পাই, কস এক্সের মড অফ সাইন এক্সের পিরিয়ড পাই, মড অফ কস এক্সের পিরিয়ডে পাই, তাহলে তাদের যোগফলের পিরিয়ড কত হবে? এলসিএম অফ পিরিয়ড অফ এফ, এটা তো আমি এফ ধরেছি, পিরিয়ড অফ এফ এক্স ইকুয়াল টু কত হবে? এলসিএম অফ, এটা আমাদের জি এক্স হয়, এটা এইচ এক্স হয়, তাদের যে পিরিয়ড পাই কমা পাই, আর পাই কমা পাইয়ের পিরিয়ড কত হয়, এই এলসিএম কত হয়? পাই হবে। তাহলে এইটা কিন্তু পিরিয়ডিক হয়ে যাচ্ছে এবং এই ফাংশনটার পিরিয়ড পাই ইটসেলফ, ঠিক আছে। সেমভাবে তোমাদের জন্য হোম টাস্ক থাকলো এটা, এটার ফান্ডামেন্টাল পিরিয়ড কত বার করবে। ওকে, নেক্সট চলো ডব্লিউবিজিআই থেকে তোমাদের কী কী প্রশ্ন আসছে। 24 এসেছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ আর ট্রু, এখানের মধ্যে কোনটা পিরিয়ডিক হবে, কোনটা নন পিরিয়ডিক সেটা দেখো ভালো করে, যে এফ এক্স ইকুয়াল টু এক্স রুট এক্স ই টু দি পাওয়ার এক্স, এই ধরনের ফাংশানগুলোতে আমি এফ এক্স প্লাস টি করি, এটা কোনোদিনও এক্স প্লাস টি, এটাকে কোনোদিনও টি তো একটা পজিটিভ নাম্বার,
ইকুয়াল টু আমি এক্স লিখতে পারবো না যদি একটা পজিটিভ নাম্বার অ্যাড করে দিই, তার মানে ঘুরে এফ এক্স কোনোদিনও আসবে না, ঠিক আছে। তো এই ধরনের ফাংশনগুলো অলওয়েজ পিরিয়ডিক নয়, ঠিক আছে। সাইন এক্স পিরিয়ডিক, আমরা জানি এর পিরিয়ড কত 2π, কিন্তু এক্স পিরিয়ডিক নয়। কারণ এই পুরো ফাংশনটাকে আমি কোনো টি পাবো না, কোনো টি দেয়ার ডাজ নট এক্সিস্ট এনি টি যার সঙ্গে যোগ করে দিলে আমি এই ফাংশনটা পিরিয়ডিক হয়ে যাবে। সাইন এক্সকে পিরিয়ডিক করতে গেলে আমাকে অলওয়েজ 2π যোগ করতে হবে এক্সের জায়গায়, তবে সাইন এক্সকে সাইন এক্স থাকবে। কিন্তু এক্সের জায়গায় যদি আমি এক্স প্লাস 2π করে দিই তাহলে এইটা কিন্তু এক্স প্লাস 2π হয়ে যাবে, আর এই পুরোটা কিন্তু কখনো ইকুয়াল টু এফ এক্স হবে না, তাই না? তার মানে এটা তো পিরিয়ডিক হলো না, এক্স প্লাস সাইন এক্স ইজ নট পিরিয়ডিক। সেম ভাবে cos x কিন্তু পিরিয়ডিক, বাট এখানে কি x এর জায়গায় কি আছে, x কিন্তু নাই, রুট এক্স প্লাস ওয়ান আছে। আর রুট এক্স আমি এখন দেখলাম যে নন পিরিয়ডিক, তার মানে এখানে যখন আমি এক্স প্লাস এক্সের জায়গায় এক্স প্লাস টি করবো, এখানে এক্স প্লাস টি হয়ে যাবে রুটের ভিতরে, যেটাকে আমি রুটের ভিতরে এমন কোনো পজিটিভ নাম্বার যদি আমি অ্যাড করে দিই সেটা কখনোই আর ঘুরে রুট এক্স হতে পারে না, তাই না? এটাও সেম ভাবে পিরিয়ডিক, এটা কিন্তু তোমরা কস অফ এক্স পিরিয়ডিক সেই হিসাবে এটাকে পিরিয়ডিক করে দিতে পারো, বাট এটা কিন্তু পিরিয়ডিক হবে না, কারণ ভিতরে আমরা এখানে শুধু এক্স নাই, রুট এক্স প্লাস ওয়ান আছে, ঠিক আছে। এটাও নট পিরিয়ডিক, এটাও নট পিরিয়ডিক। নেক্সট চলো 21 যে কোশ্চেনটা এসেছে আমাদের, এই ডাইরেক্ট যা থিওরাম বললাম, দুটো ফাংশনের পিরিয়ড সম্পর্কে বলা আছে, দুটো ফাংশনের পিরিয়ড সম্পর্কে বলা আছে, তার মানে কি দুটো ফাংশনের যোগ সম্পর্কে পিরিয়ড আমরা জানতে পারবো। কখন জানতে পারবো? তাদের এলসিএম হবে t1, t2, প্রোভাইডেড এলসিএমটা যেন এক্সিস্ট করে, এলসিএমটাকে এক্সিস্ট করতে হবে। এফ এর পিরিয়ড t1, জি এর পিরিয়ড t2, তাহলে এফ প্লাস জি, এফ মাইনাস জি, এফ বাই জি, এদের সব পিরিয়ড কত হয় এক্ষুনি দেখলাম আমরা, এলসিএম অফ t1, t2, যদি এলসিএমটা এক্সিস্ট করে। তাহলে এখানে বলেছে আর যদি এলসিএমটা এক্সিস্ট না করে তাহলে কিন্তু পিরিয়ডিক নয়, নন পিরিয়ডিক। তাহলে ইন জেনারেল ফাংশনটাকে আমি বলে দেবো যে এফ প্লাস জি ইজ পিরিয়ডিক উইথ পিরিয়ড t1 প্লাস t2 না, কারণ যদি পিরিয়ডিকও হয় তাতে পিরিয়ড তো t1 প্লাস t2 হবে না, এলসিএম অফ t1, t2 হবে। ফার্স্ট এটা তো হলোই না, ইন জেনারেল তো পিরিয়ডিক নয়, তো ইন জেনারেল যেটা মানে কোনো যদি একটার জন্য পিরিয়ডিক না হয় তাহলেই আমরা সেটাকে নন পিরিয়ডিক ধরে নেবো ইন জেনারেল, তাহলে নন পিরিয়ডিক তো হবে ট্রু। পিরিয়ডিক উইথ পিরিয়ড t1 না, কখন পসিবল? যদি t1 আর t2 যদি ইকুয়াল হয়ে যায় তাহলে কিন্তু পিরিয়ডিক হয়ে যাবে, t1 আর t2 যদি ইকুয়াল হয়ে যায় তাহলে কিন্তু পিরিয়ডিক হয়ে যাবে, কারণ তাদের এলসিএমটা তখন কত হয়ে যাবে t1, t2, সেটা মানে এলসিএম অফ t1, t1, আর যে কোনো দুটো সেম নাম্বার রয়েছে রেশনাল হোক ইরেশনাল হোক যাই হোক কোনো সমস্যা নেই, সেটার এলসিএম t1ই হয়ে যাবে এবং এটার পিরিয়ড কত t1 হয়ে যাবে, সেক্ষেত্রে ফাংশনটা পিরিয়ডিক হয়ে যাবে যখন t1 ইকুয়াল টু t2। তাহলে একদম জাস্ট থিওরেম যদি জানা থাকে 1 সেকেন্ড লাগবে একটা প্রবলেম করতে। তো থিওরেমের উপর ফোকাস করো ভালো করে, যাতে এই ধরনের প্রবলেমগুলো একদম ইজি হয়ে যায়, মানে কনসেপচুয়ালি থিওরেমগুলোকে একটু কাউন্টার এক্সাম্পল এইসব দিয়ে পড়াশোনা করো, যাতে করে এগুলো স্ট্রেট ফরওয়ার্ড প্রবলেম হয়ে যায় তোমাদের কাছে। নন পিরিয়ডিক কারণ আমরা এক্ষুনি একটা এক্সাম্পল দেখলাম যে cos x প্লাস ফ্র্যাকশনাল পার্ট অফ x, এটা কিন্তু এটার পিরিয়ড কত 2π, এটার পিরিয়ড 1, কিন্তু এদের এলসিএম যেহেতু 2π আর 1 এর মধ্যে এক্সিস্ট করে না, এলসিএম অফ 2π, 1 ডাজ নট এক্সিস্ট, কেন আমি একটু আগেই বলেছি, তাই এটা কিন্তু পিরিয়ডিক না, ঠিক আছে। তাহলে সমস্ত যোগগুলির পিরিয়ডিক হবে না,
আর এটা অ্যান্সার হবে। ঠিক আছে, তাহলে এই ছিল আমাদের আজকের লেকচার। আশা করি আমাদের পিরিয়ডিক ফাংশন সম্পর্কে সমস্ত কিছু ধারণা ক্লিয়ার হয়েছে। নেক্সট আমরা ফাংশনের ডোমেন, রেঞ্জ, এই ধরনের যা যা জিনিসগুলো রয়েছে সেগুলো সম্পর্কে যেই মেনা ডব্লিউবিজে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্রচুর করবো, আর পিরিয়ডিক ফাংশনের যদি কোনো কোশ্চেন থাকে দেখবো। তো ভালো করে পড়াশোনা করো, আর বেশি দিন নাই, এই কম সময়ে কিন্তু তোমরা ডব্লিউবিজি আরামসে ক্র্যাক করতে পারো। ম্যাথসে 100 মার্কস, খুব ভালো মার্কস তোমরা অ্যাচিভ করতে পারবে। কোর্সটা ফলো করো এবং প্র্যাকটিস করো, থিওরামের উপর বেশি ফোকাস করো। থিওরামগুলো যদি ঠিকঠাক ওয়েতে তোমরা জানো তাহলে কিন্তু প্রবলেম সলভ করতে 2 সেকেন্ড সময় লাগবে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।